আর সে তার গন্তব্যের দিকে রওনা দেয়। বেশ তাড়াহুড়ো করায় সাপুড়ে কালাচানকে খেয়াল না করে চলতে থাকে। ওদিকে কালাচানেরও ঠিক সেই মুহূর্তেই জ্ঞান ফিরে আসে। কি এই মাঝরাতে এইভাবে কে বেরিয়ে যাচ্ছে? ওস্তাদ না? হ্যাঁ তাই তো। কিন্তু এই মাঝরাতে উনি এভাবে কোথায় যাচ্ছে কিছু তো বুঝতে পারছি না। বউ বলেছিল ওস্তাদ মনে হয় অনেক বড় কিছু ধান্দা করছে, কিন্তু কিসের ধান্দা করছে সে? না না, এখন আর চুপ করে বসে থাকা যাবে না। কালাচান সাপুড়েকে অনুসরণ করতে থাকে আর সাপুড়েও চলতে থাকে, কিন্তু সাপুড়ে কিছুটা সময় পর বুঝতে পেরে যায় যে তাকে কেউ অনুসরণ করছে। এরপর সাপুড়ে আরো একটু তাড়াতাড়ি চলতে থাকে আর কিছুক্ষণ পরই একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কি মনে হচ্ছে কেউ আবার আমার পিছু নিয়েছে, কিন্তু এত রাতে কে আমার পিছু করছে? আমার স্ত্রীকে তো আমি ঘুম পাড়িয়ে এসেছি। আচ্ছা, ওর আবার ঘুম ভেঙে গেল না তো? ও গতদিনের মতো আজও আমার পিছু করেছে। না না, সেটাই বা কি করে হয়? আমি আজ নিজের হাতে ওকে যে ওষুধ খাইয়েছি, তাতে করে তো কালকের আগে কিছুতেই ওর ঘুম ভাঙবে না। তাহলে তাহলে কে আমার পিছু করবে? আচ্ছা, আমি আবার ভুল শুনলাম না তো? না না, আমি স্পষ্ট পায়ের আওয়াজ শুনেছি। তাহলে কে আমার পিছু করবে? আচ্ছা, আমি আবার ভুল শুনলাম না তো? না না, আমি স্পষ্ট পায়ের আওয়াজ শুনেছি। নিশ্চয়ই কেউ আমার পিছু আসছিল। যাই হোক, আর যেই আসুক না কেন, আমাকে আমার মতো করে সাবধান করতে হবে। এক্ষুনি আমাকে লুকিয়ে পড়তে হবে। এই কথা বলে সাপুড়ে কিছু ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে আর কালাচানও সেখানে চলে আসে। কালাচান এদিক ওদিক তাকিয়েও কোথাও সাপুড়েকে দেখতে পায় না। কি ওস্তাদ কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। এই তো দেখলাম সে এদিক দিয়ে এলো আর মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল। তাহলে কি ওস্তাদ বুঝতে পেরে গেছে যে আমি তার পিছু নিয়েছি? হ্যাঁ, হতেই পারে। ওস্তাদ যে চালাক, তাতে করে নিশ্চয় বুঝতে পেরে গেছে, আর তাই তো আমি তাকে কিছুতেই খুঁজে পাবো না। যাই হোক, ওস্তাদকে যখন খুঁজে পাবো না, তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে আমি কি করব? ওদিকে আমার বউটা একা একা জেগে আছে, আমি বরং ফিরে যাই। এই কথা বলে কালাচান চলে যায় আর তখনই সাপুড়েও ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে। কি কালাচান তাহলে আমার পিছু নিয়েছিল? কিন্তু ও কোথা থেকে আমার পিছু নিল, আর কেনই বা আমাকে অনুসরণ করছিল? কিছুই তো আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট না করে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। এই কথা বলে সাপুড়ে আবারও চলতে থাকে। ওদিকে সকাল সকাল মালা এসে হাজির হয়। সূর্যের মা মালার জন্যই অপেক্ষা করছিল। মা মালা, তুই এসেছিস? সেই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করেই যাচ্ছি। সবে তো ভোর হলো কাকি, সূর্য ওঠার সাথে সাথে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি, আর আসতে পথে যতটুকু দেরি হয়েছে এই আর কি। কাকি, তুমি এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? আলু কি ঘুম থেকে জেগে গেছে নাকি? না না, মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমিয়ে আছে। ওনাকে গিয়ে তো ঘুম থেকে তুলতে হবে, তাই না? সে না হয় বুঝলাম, কিন্তু কাকি সূর্য কি ঘরে নাকি? না রে মা, না, সূর্য ঘরে নেই। আরে সূর্য তো বাড়িতেই নেই। কাল আমি ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি, আর বেশ কদিন পরে ও বাড়িতে ফিরবে। আর তাই তো বলছি, এই কদিনের মধ্যেই ওই মেয়ের এমন হাল করতে হবে যে ওই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে। আর সূর্য চাইলেও যেন আর এই বাড়ি মুখো না হয়। হ্যাঁ কাকি, বুঝতে পেরেছি। আর তাছাড়া বড় লোকের মেয়ে কাজ কামও তো কিছুই কোনোদিনও করেনি, আর তাই তো একটু কাজ করতে গেলেই দেখবে ওর খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। চল মা চল, এক্ষুনি ওর ঘরে যায় আর ওর ঘুমটা ভাঙিয়ে দেই। হ্যাঁ কাকি, চলো।
এরপর সূর্যের মা আর মালা দুজনেই আলোর ঘরে যায় আর তারা দেখতে পায় যে আলো তখনও ঘুমিয়ে আছে। দেখ মালা দেখ, নবাবজাদি কেমন আরামে ঘুমিয়ে আছে, দেখে আমার গা জ্বলে যাচ্ছে। মহারানী, আমি যখন এসে গেছি তখন তোমাকে আমি কিছুতেই আরাম করে ঘুমাতে দেব না। আজ থেকে তোমার আরামের ঘুম আমি আরাম করে দেব। আলো, 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 বলে আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি? আলো। সূর্যের মায়ের ডাকে আলোর ঘুম ভেঙে যায় আর আলো ঘুম থেকে উঠে পড়ে। মা, আমাকে ডাকছেন এত সকাল সকাল? কিছু হয়েছে নাকি মা? হতেই পারে, যে বাড়ির বউ এত বেলা অবধি ঘুমিয়ে থাকে সে বাড়ির উপর তো যখন তখন বিঘ্ন আসতেই পারে, তাই না? আসলে মা, কাল আমার শরীরটা একটু ক্লান্ত ছিল তো, তাই আর কি আমি ঘুম থেকে উঠতে পারিনি, একটু দেরি করে ফেলেছি। তাই এতটা দেরি করলে সংসারে কাজকর্ম কে করবে শুনি? দেখো আলো, আমার বয়স হয়েছে আর তাছাড়া সংসারের কাজ করতে আমি পারবো না, আর তাই এখন থেকে সংসারের সব কাজ তোমাকেই করতে হবে। ঠিক আছে মা, এ তো ভালো কথা, আপনাকে আর কিছুই করতে হবে না, এখন থেকে সব কাজ আমি করব। এখন থেকে শুধু আপনি আরাম করবেন। বলুন মা, আমাকে কি কাজ করতে হবে? এখন উঠান বাড়িটা ঝাড়ু দিয়ে রান্না বসাবে আর আমি 1 ঘন্টা পর খাবার খাবো, এই বলে দিলাম। কিন্তু মা, উঠান বাড়ি ঝাড়ু দিয়ে এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে রান্না শেষ করব বলুন? আপনি আমাকে আর কিছুটা সময় দিন, তার মধ্যে আমি আপনার জন্য খাবার তৈরি করে আপনার ঘরে নিয়ে যাব। না না না, একটুও সময় দেওয়া যাবে না। আমি যখন বলেছি যে 1 ঘন্টা বাদে, তো 1 ঘন্টাই, আর এই 1 ঘন্টা বাদে আমার ঘরে তুমি খাবার নিয়ে যাবে, আর আমি কোনো কথা শুনতে চাই না আলো। এ কথা বলে মালা আর সূর্যের মা বেরিয়ে যায়। মা তো বললো 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করতে হবে, কিন্তু আমি কি পারবো এইটুকু সময়ের মধ্যে কাজ শেষ করতে? না না, আমি তো এই বাড়ির বউ, আর তাই মায়ের আদেশ আমাকে শুনতেই হবে। যাই, আর সময় নষ্ট করা ঠিক হবে না। আর মাত্র কিছুটা সময়, নাগরানী তার নাগমণি নিয়ে আর সন্ধ্যেবেলায় আমার কাছে এসে হাজির হবে। আমার হাতে সে নিজে ওই নাগমণি তুলে দেবে, আর আমি জানি কিভাবে নাগমণিকে জাগ্রত করতে হয়। আর একবার আমি নাগমণিকে জাগ্রত করতে পারলেই হয়, তারপর আর আমার আর পিছু ফিরে তাকাতে হবে না, আর কাউকে আমাকে অনুরোধ করে কোনো কাজ করাতে হবে না। সবাই আমাকে ভয় পেয়ে আমার কাজ করবে। আমার ভাবতে কেমন ভালো লাগছে। দরবেশ, আজ আমি সব কিছু পেয়েছি তোমার জন্য, আর তাই তো আমি তোমাকে হত্যা করব না। আমি তোমাকে চিরকাল বাঁচিয়ে রাখবো। তবে আলো, সূর্য, নাগরাজ বা নাগরানী, ওদেরকে শেষ করে দেব আমি, কারণ ওরা আমার বিপদের কারণ হতে পারে। কখন যে সন্ধে হবে আর কখন যে আমি নাগমণি হাতে পাবো, আমি কিছুতে ধৈর্য রাখতে পারছি না। না, আমাকে অস্থির হলে চলবে না। এখন আমি তো সবার দরবেশ বাবা, আর তাই তো আমাকে দরবেশের মতো ধৈর্য ধারণ করে থাকতে হবে। শঙ্খিনী বেশ কিছুটা সময় ধরে চেষ্টা করে ওই অশুভ শক্তির আস্তানা থেকে বের হওয়ার, কিন্তু সে কোনো দিক থেকেই পথ খুঁজে পায় না। সে কখন থেকে আমি আস্তানা থেকে বের হওয়ার পথ খুঁজেই যাচ্ছি, কিন্তু কিছুতেই তো পথ খুঁজে পাচ্ছি না। কিন্তু কেন পাচ্ছি না আমি সেই পথ? আমি তো এই পথ দিয়ে এখানে প্রবেশ করেছিলাম, কিন্তু তারপরও
কেন আমি সেই পথ খুঁজে পাচ্ছি না? কি হয়েছে কি শঙ্খিনী? দরবেশ বাবা, আমি তো কিছুতে বাইরে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছি না। কি বলছিস কি তুই শঙ্খিনী? হ্যাঁ দরবেশ বাবা, আমি এই আস্তানার বাইরে বের হওয়ার কোনো পথই পাচ্ছি না যে। শঙ্খিনী, একটু অপেক্ষা কর, আমি জানানোর চেষ্টা করছি কি হলো। এ কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে আর সে বুঝতে পেরে যায় যে ওই অশুভ শক্তি তার জাদু শক্তির সাহায্যে আস্তানার পথকে অদৃশ্য করে রেখেছে। শঙ্খিনী, সর্বনাশ হয়ে গেছে। ওই অশুভ শক্তি জানতে পেরে গেছে যে তুই এখানে আছিস, আর তাই তো সে তার জাদু শক্তির সাহায্যে এই আস্তানার পথকে অদৃশ্য করে দিয়েছে। তাহলে তাহলে এখন কি হবে দরবেশ বাবা? আমি কি তাহলে এই আস্তানার মধ্যেই বন্দী হয়ে গেলাম? আমি কি তাহলে আলোকে খবর দিতে পারবো না? তাহলে তো আমরা আর কখনো এখান থেকে মুক্ত হতে পারবো না, আর ওই অশুভ শক্তি তো সবকিছু ধ্বংস করে দেবে। তো বন্ধুরা, তাহলে কি নাগরানী নকল দরবেশ বাবার কাছে তার নাগমণিটা দিয়ে দেবে? সেটা জানবো আমরা কোচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।